জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনজুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আমাদের সঙ্গে আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হকও আছেন আমাদের সঙ্গে। রাজিকুজ্জামান রতন, এরা বলছে 3 উপদেষ্টাকে পদত্যাগ করতে, ওরা বলছে অন্য 3 উপদেষ্টাকে পদত্যাগ করতে। এই যে এরা আর ওরা, বিএনপি ও এনসিপি দুই দলের কথা শুনতে হলে তো সরকারের 6 জন উপদেষ্টাকে বাদ দিতে হয়। এরা আর ওরা, এই দুয়ের মধ্যে সরকার আসলে এখন কোন দিকে যাবে? ধন্যবাদ। সরকারের দরকার ছিল নিরপেক্ষ থাকা, কিন্তু সরকার নিরপেক্ষ থাকতে পারেনি, এবং নিরপেক্ষ থাকতে না পারার সবচেয়ে দুঃখজনক এবং বেদনাময় অভিজ্ঞতা হচ্ছে এই যে যার দিকেই পক্ষপাত করুক না কেন তার দ্বারাও কখনো কখনো সে বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়। যে কারণে সবাই মনে করতেন যে স্নেহটা একটু এনসিপির দিকে আর ভরসাটা একটু বিএনপির দিকে, এবং দুই পক্ষের কাছ থেকে কিন্তু তিনি সমালোচনার মুখে পড়েছেন। কারণ সরকারের কাছে মানুষ চেয়েছিল অভ্যুত্থানের যে নৈতিক শক্তি, সে নৈতিক শক্তির একটা পরিপূর্ণ প্রদর্শন হবে, কিন্তু নৈতিক শক্তির চাইতে সেখানে যদি স্নেহ মমতার প্রদর্শনটা বেশি হয়, কখনো কখনো এইরকম কথাও বলে ফেলেছেন যে তোমাদের তো দল করতে হবে এবং দল করার জন্য তোমরা এগিয়ে আসো। এটার মধ্য দিয়ে মানুষের কাছে কি মেসেজ চলে গেল যে ক্ষমতা থেকে কাউকে দল করার পরামর্শ দিচ্ছেন, প্রয়োজনে সহযোগিতা করবেন এটা বলছেন। আবার কখনো কখনো অভ্যুত্থানের আগে সবচেয়ে নিপীড়িত বলে যারা নিজেদেরকে দাবি করে এবং বাস্তবে সেটা প্রমাণও তারা দিয়েছে, তারাও চেয়েছে যে অভ্যুত্থানের পরে তাদের কথাটাই একটু বেশি শোনা হবে। সেক্ষেত্রেও কিছু বিষয় যেমন ছিল। সব মিলে আমাদের যেটা মনে হয়, আমাদের জাতির সামনে একটা দারুণ সুযোগ এসেছিল। সুযোগ আমাদের অনেকবারে এসছে, এবারের সুযোগটা এত বড় সুযোগ ছিল যে এত বড় জনসম্পৃক্ত অভ্যুত্থান কিন্তু 90-এও হয়নি। যদিও 90-এর গণঅভ্যুত্থানের সময় আমি সেখানকার একজন কর্মী ছিলাম। এই যে এত জনসম্পৃক্ত অভ্যুত্থান, জনগণ কি বিপুল প্রত্যাশা নিয়ে, এখন কি তারা বলবে আমরা ভুল জায়গায় আমাদের বিশ্বাস স্থাপন করেছিলাম? এইটা যদি হয়, এটা বললাম এই কারণে যে ট্যাগিংয়ের বিষময় প্রভাব আমরা 15 বছর দেখেছি, যে কোনো সমালোচনা করা যাবে না। সমালোচনা করলে একসময় 72-73 সালে একটা কবিতা লেখা হয়েছিল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, জীবন দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। তো আমাদের কিন্তু অভ্যুত্থানের পরে অনেকটা এইরকম হয়ে গেল। অভ্যুত্থানের আগে ছিল যে সরকারের সমালোচনা করলে স্বাধীনতা বিরোধী ট্যাগ, আর অভ্যুত্থানের পর যে সরকার আছে সে সরকারের তো বিভিন্ন কর্মকাণ্ডের একটা সমালোচনা হবেই। সমালোচনা হলেই তখন সেটা ফ্যাসিস্টের দোষ। তাহলে মানুষ যাবে কোথায়? ট্যাগিং আর বাঙালির কপাল থেকে যাচ্ছে না। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এই যে ইশরাক সাহেবের আন্দোলনের কারণে ঢাকাবাসী কয়টা দিন যানজটে ভুগলো, ভীষণ কষ্ট করলো, তিনি মেয়র হবার আগেই তার নগরবাসীকে এই পরিমাণ কষ্ট দিলেন, কষ্ট পেলেন তারা, তিনি মেয়র হয়ে শপথ নিয়ে আরও বেশি যে কষ্ট দিবেন না তার গ্যারান্টি কি? আসলে আমি দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশের যে নির্বাচনী যে আইনটি রয়েছে, সে আইনের মধ্যে যদি কেউ প্রার্থীদের মধ্যে কেউ যদি অ্যাগ্রিভ হয়, সেই নির্বাচনী ট্রাইব্যুনালে সে অভিযোগ দায়ের করবে। সেই অভিযোগটা বিবাদী করবে আপনার অপোজিট যে প্রার্থী তাকে এবং সরকার পক্ষকে। তো এখানে তাই হয়েছে। এখানে রায় হয়েছে একটা নির্বাচনী ট্রাইব্যুনালের রায়। সেই নির্বাচনী ট্রাইব্যুনালের রায়টা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে আইনের মধ্যে, সেই নির্দিষ্ট নিয়মটা এখানে মানা হয় নাই। নির্দেশটা কিভাবে মানা হয় নাই? সরকার
বা যারা পরাজিত হয়েছে, রায়ে যারা হারছে বলতে এখানে হারছে তো হয়েছে আপনার তাপস, ফজলে নূর তাপস। এখন সরকারের আসলে এই সিদ্ধান্তর ব্যাপার যে তারা কি ফজলে নূর তাপসের পক্ষ অবলম্বন করবে নাকি ইশরাক হোসেনের পক্ষ অবলম্বন করবে। তো নির্বাচন কমিশন যেই বিষয়টা একটা কথা উঠছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু কথা উঠছে যে তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করে নাই, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ফজলে নূর তাপসের পক্ষে যেতে চায় নাই, যার কারণে এখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করে নাই। আর এখানে যেই রায়টা হয়েছে সেই রায়টার একটা লিগ্যাল একটা বিষয় আছে যে পরাজিত হইলে সেটা কি করা দরকার। সেক্ষেত্রে নির্বাচনী ট্রাইব্যুনালে যে রায় হয়েছে সেটা মানবে অথবা উচ্চ আদালতে আপিল করবে। কিন্তু আমরা কি দেখলাম যে সেখানে আপিল করলো না, কিন্তু নির্বাচন কমিশন যে সময় বাধ্য হয়ে তারা একটা গেজেট প্রকাশ করলেন, সেই গেজেটটা প্রতিপালন করাই ছিল সরকারের এখানে মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু সরকার সেই দিকে না যেয়ে আপনার সেটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। সেই অনিশ্চয়তা থেকেই কিন্তু আজকে এই আন্দোলনটা, এবং এই আন্দোলনটা হওয়ার কারণটা হলো আপনি দেখেছেন যে জনাব ইশরাক হোসেন একটা কথা বলেছে যে আমি মেয়র হওয়ার জন্য না, এখানে যে কনস্পিরেসি হচ্ছে এবং আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমাদেরকে দ্বিতীয় চোখে দেখা হচ্ছে, সেইটা প্রমাণ করার জন্যই কিন্তু এই আন্দোলন। অ্যাডভোকেট সাখাওয়াত, দেখেন আপনি যতগুলো স্টেক হোল্ডারের কথা বললেন আদালতের কথা, ইলেকশন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় অথবা কোনো ষড়যন্ত্রকারী, এই 5টা স্টেক হোল্ডার আমি বুঝলাম যে ইশরাক হোসেনকে শপথ নিতে দিবে কি দিবে না সেই সিদ্ধান্ত। কিন্তু এখানে জনগণের দোষ কোথায়? জনগণ কেন এই কয়েকদিন এই কষ্টটা করলো? মানে যিনি নগর পিতা হবেন তিনিই নগরবাসীকে কষ্ট দিলেন। আসলে এই জিনিসটাও কিন্তু আপনার ইশরাক সাহেব উত্তর দিয়ে দিছে। ইশরাক সাহেব কিন্তু বলছে এই আন্দোলন আমার না, এই আন্দোলনটা জনগণের, এবং নগরবাসী কিন্তু এই আন্দোলনটা করছে। এবং ইশরাক সাহেবকে খুব একটা আপনারা এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত দেখেন নাই, এবং বিএনপির কোনো প্রথম সারির কোনো নেতাকেও কিন্তু এই আন্দোলনের মধ্যে দেখেন নাই। বিভিন্ন এখানে যারা আন্দোলনে শরিক হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ হলো সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং ঢাকার যে কয়টা ওয়ার্ড আছে ওয়ার্ডের বিভিন্ন ধরনের নেতৃবৃন্দরা এখানে আন্দোলন করেছে। এখন তারা যে জিনিসটা দেখছেন এটা জনগণের আন্দোলন। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিগত সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কারণে আপনাদের দলের অনেক নেতা দল থেকে বহিষ্কার হয়েছেন। আপনাদের নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয় তৈমুর আলম খন্দকারকে বিএনপি বহিষ্কার করেছিল। আওয়ামী লীগের আমলে এসব নির্বাচনকে বৈধতা দেয়নি আপনাদের দল। এখন ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে আপনাদের দল যে অবস্থান নিয়েছে তার সাথে আগের অবস্থান মেলে কিনা? তাহলে যারা বিগত সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন তাদের সাথে অবিচার করা হলো কিনা? না, যারা বহিষ্কার হয়েছে তারা দলের সিদ্ধান্ত মানে নাই, যার কারণে এই তাদের বিরুদ্ধে বহিষ্কারের আদেশটা হয়েছে। কিন্তু এই নির্বাচনটা ইশরাক সাহেবের যে নির্বাচন, ওই সময় দলের সিদ্ধান্ত ছিল যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই সময় সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে। আমিও কিন্তু 2016 সনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন করছি মেয়র হিসাবে। তো ইশরাক সাহেব যে সময় নির্বাচন করছে ওই সময় দলের কোনো এই নির্বাচন বর্জন করে নাই, এবং এই নির্বাচনে দল সর্বশক্তি দিয়েই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং আমরা যে জিনিসটা দেখলাম যে নির্বাচন হওয়ার পরে যে ইশরাক সাহেবকে পরাজিত করা হয়েছে বিভিন্ন কারুকাজের মাধ্যমে, নির্বাচনী একটা অপরাধের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। সেই পরাজয়টার একটা প্রতিকার দরকার, যার কারণেই কিন্তু আপনার আদালতে যাওয়া হয়েছে। সেই আদালতেই কিন্তু একটা সিদ্ধান্ত দিচ্ছে, সরকারই একটা ট্রাইব্যুনাল গঠন করছে, নির্বাচনী ট্রাইব্যুনাল, সেই আদালতেই কিন্তু এই সিদ্ধান্তটা দিছে। সুতরাং সেই সিদ্ধান্তটা আমি প্রতিপালন করাই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ ছিল। কিন্তু তারা সেটা না করে তারা সেখান থেকে তারা এসে সেটাকে বিতর্কিত করার জন্য, প্রলম্বিত করার জন্য একটা চেষ্টা হয়েছে। সেই চেষ্টাটার কারণে কিন্তু জনগণ ক্ষুব্ধ হয়েছে, এবং সেই জনগণই কিন্তু বলছেন যে জনগণ আসলে প্রতিহত করেছে বা আন্দোলন করেছে, সেটা আসলে বিএনপি সরাসরি নয়। বাইসের সানি আব্দুল হক, বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম নিরপেক্ষতা হারিয়েছেন, তাই তাদেরকে পদত্যাগ করতে হবে। আবার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগও দাবি করেছেন আজকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। অন্যদিকে এনসিপি দাবি করছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বিএনপির হয়ে কাজ করছে এমন অভিযোগ তুলে তারা তাদেরও পদত্যাগ দাবি করেছেন। বিএনপি ও এনসিপি উভয়ই সরকারের নিরপেক্ষতাকেই প্রশ্নবিদ্ধ করলো কিনা? এখন সব দলের মাঝে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে সংস্কার ও নির্বাচন করা আরো কঠিন হয়ে যাবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এটা বোধ করছি না যে সরকার অথবা সরকারের যে যারা উপদেষ্টা আছেন তারা পরিপূর্ণভাবে নিরপেক্ষতা হারিয়েছেন, তেমনটা আমরা মনে করি না। এটা বিএনপি বলেছে, বিএনপি উড বি ইন বেস্ট পজিশন টু আনসার দ্যাট। কেন তারা এটা বলেছে? এনসিপিও বলেছে, যে এনসিপি বলেছে। আমি তো এনসিপি বা বিএনপি কোনোটাকেই প্রতিনিধিত্ব করছি না, সেহেতু আমি পারহ্যাপস নট দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট। তারপর আপনি জিজ্ঞাসা করেছেন, আসলে দেখুন আমাদের যেটা সমস্যা হয়েছে, যেটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নানা অ্যানোমালি দেখা দেয়, এটারই একটা বহিঃপ্রকাশ আসলে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে। তো যেটা সবচেয়ে পরিতাপের বিষয়, যেটা সবচেয়ে দুঃখের বিষয়, সেটা হলো যে একটা কমন কজ নিয়ে, কমন পারপাস নিয়ে আমরা যেটা আন্দোলনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই ঐক্যটা, এই ইউনিটিটা আমরা আসলে পরবর্তী সময়ে ধরে রাখতে পারি নাই। এর অনেকগুলো কারণ আছে। দেখুন, আমাদের পলিটিশিয়ানরা এটা দে আর নট পলিটিক্যাল, দে আর পার্টিজানস, অ্যান্ড দ্যাট ইজ দ্য সোর্সেস অফ অল প্রবলেমস। আমরা যদি জাতীয় ঐক্যের স্বার্থে, আমরা যদি দেশের স্বার্থে আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড থেকে আমরা যদি পলিটিক্যালি বিহেভ না করি, আমরা যদি সো পার্টিজান হয়ে যাই যে আমার পার্টির যে অবস্থান, আমার যে অবস্থান এটাই, তা আসলে পলিটিশিয়ানদের কাজ কি? পলিটিক্যালি বিহেভ করা। তা আমাদের মধ্যে একটা সেন্স অফ ইন্টিগ্রিটির অভাব আছে। দেখুন, আমি কাউকে নির্দিষ্ট করে বলতে চাইছি না, যেটা বলছি যে একটা সময় কিন্তু বলেছি আমরা যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, ইনক্লুডিং সিটি কর্পোরেশন নির্বাচন, এগুলো বৈধ ছিল না। ঠিক এইরকমই একটা নির্বাচনের পরবর্তী সময়েই যখন অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ চলে গেছে, তখন কিন্তু আমরা আবার কিন্তু ক্লেম ব্যাক করছি যে আমি তো এখানে মেয়র হতে পারি, আমি মেয়র। তো আপনি ইনিশিয়ালি যে নির্বাচনটাকে অবৈধ বলেছেন, সঠিক বলেন নাই, তা আবার হঠাৎ করে এটাকে সামনে এনে এখানে বৈধতা দাবি করা, এটার মধ্যে একটা ডুয়ালিস্ট বিহেভিয়ার আছে। এটা যেটা গোড়াতে বলছিলাম যে আমাদের ওই সেন্স অফ ইন্টিগ্রিটিটা এখনো ওই পর্যায়ে প্রপারলি ডেভেলপ করে না, আর আমরা পলিটিক্যালি বিহেভ করতে পারছি না। এটা একটা জাতীয় সংকট বলে মনে করি। যে আসছি আপনার কাছে আলাউদ্দিন মাহমুদ, একটু জানতে চাই মব কি এখন এনসিপির অপ্রিয় হয়ে গেল কিনা এবং কেন হলো সেটা? মব এনসিপির প্রিয় ছিল কখনো? আমরা তো এই ধরনের সিচুয়েশন কখনো অবজার্ভ করি নাই। মবকে আমরা যেভাবে দেখেছি গণঅভ্যুত্থানের পর সারা দেশে বিভিন্নভাবে আওয়ামী লীগ কিংবা পতিত ফেসিবাদের যারা সপক্ষ শক্তি ছিল তাদের বাড়িঘরে হামলা হয়েছে, আমরা তো তখন প্রতিবাদ জানিয়েছি। এবং আমাদের তখন তো আর দল ছিল না, তখন ইভেন কমিটিও ছিল না, তখন আমরা স্বতন্ত্র জায়গা থেকে এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। সো তারপর থেকে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি, ইভেন আগে যদি বলেন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সবসময় মবের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং মব যেখানে হয়েছে, যে বিচ্ছিন্নভাবে হয়েছে, আমরা মবগুলোকে আমরা থামানোর চেষ্টা করেছি। আজকে সার্জিস আলম লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? প্রথম প্রশ্ন, এটা কি আদালত অবমাননা হয়ে গেল কিনা? দ্বিতীয় প্রশ্ন, আমি গিয়ে খেয়াল করলাম এই পোস্টটি শেয়ার দিয়ে বা এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করছে মবের জন্মদাতারা এখন মব মানছে না বা তাদের আর পছন্দ হচ্ছে না। যারা এমন মন্তব্য করছে তাদের জন্য আপনাদের জবাব কি? না, এখানে একটা বড় ন্যারেটিভস আছে। প্রথমত, এই যে গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যে নামে আমরা আখ্যায়িত করি না কেন, এটাও কিন্তু যাদের বিরুদ্ধে করা হয়েছিল তাদের কাছে একটা গ্র্যান্ড মব, এবং এটা একটা বিশৃঙ্খলা কিংবা এটা একটা, আমরা যদি বলি জঙ্গিবাদী একটা আস্ফালন। তো এই ধরনের ভাবে যদি আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে যখন আইন তার মতো করে কাজ করে না, মানুষ তখন রাস্তায় নেমে আসে। তো সেই ধরনের রাস্তায় নেমে আসাটাকে, আন্দোলনকে আমরা মব বলবো? তো এখন কিছু আমরা দেখেছি ডিসি নিয়োগের ক্ষেত্রে কিংবা হাইকোর্টের যখন অ্যাটর্নি জেনারেল, কোর্টে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয় কিংবা ওখানে যখন বিচারপতিদের অপসারণ করা হয়, সেখানে কিন্তু হই হুল্লোর, আপনার মজলিস ভর্তি আক্রমণ করে। ইভেন এখন যে রুহুল কুদ্দুস কাজল সাহেব আছেন, তার আপনার যে
কার্যালয় একসময় আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে পট পরিবর্তনের পর কিন্তু তারাও কিন্তু প্রতিপক্ষের কার্যালয়কে আক্রান্ত করে তখন সেখানে তাদের আধিপত্য তৈরি করেছে। সো আমরা যেটা বলবো যে মবকে যেটা আমরা বলছি যে মবটা আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন, এটা কি জনরোষকে মব ডিফাইন করবেন নাকি পরিকল্পিতভাবে কোথাও কোনো দাবি আদায়ের জন্য যখন আপনারা এক জায়গায় বসে যাবেন কিংবা জনগণ তাদের যে সম্মিলিত যেই শক্তি সেটা প্রয়োগ করবেন সেটাকে মব বলবেন, সেটা হলো প্রথমত বিষয় আর কি। তো আপনি যেটা বললেন যে মবের পক্ষে কিংবা বিপক্ষে, আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা কার্যকর রিপাবলিক দেখতে চাই। ইভেন গণ অভ্যুত্থানের আগের যে সময়টা ছিল সেই সময়টা ছিল বন্দুকের সামনে আপনার ইভেন যে যারা আপনার তখনকার সরকারের বিভিন্ন বাহিনী ছিল, অস্ত্রের সামনে জনগণ নেমে গিয়েছে, সেখানে বিভিন্ন স্তরে মানুষ নেমে গিয়েছে। এবং এই ধরনের জায়গা থেকে যখন আমরা একটা সৃষ্টিশীল জায়গায় চলে আসছি, যখন রাষ্ট্রকে সত্যিকার অর্থে কার্যকর করার একটা জায়গায় চলে আসছে, আমরা দায়িত্বশীল আচরণ সবার কাছে প্রত্যাশা করি। আমরাও কিন্তু এখন এজ এ পার্টি আমরা নিজেরা দায়িত্বশীল আচরণ করতে চেষ্টা করছি। আমরা শৃঙ্খলা কমিটি করেছি, আমাদের একজন আপনার যে স্ট্যান্ডিং কমিটির মতো যে শীর্ষ 10 নেতার একজনের বিরুদ্ধেও দল থেকে আপনার শোকজ করা হয়েছে শুধুমাত্র মব সৃষ্টিকারী কয়েকজন তরুণকে থানা থেকে ছাড়িয়ে আনার অপরাধে। তো আমরা এটার মাধ্যমে বার্তা দিতে চাই যে আমরা এখন দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ এবং একটা পলিটিক্যাল পার্টি হিসেবে রাষ্ট্রের যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেটাতে কিভাবে অ্যাজ এ পার্টি বিহেভ করে রাষ্ট্রকে কার্যকরী রিপাবলিক করা যায় সেই চেষ্টা আমরা এখন আছি। জি, ব্যারিস্টার সানি আব্দুল হক, যেই প্রসঙ্গটি নিয়ে আপনার সঙ্গে কথা বলছিলাম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই ধরনের একটা পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা, এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের, এই পরীক্ষা উতরে যেতেই হবে। এখন যে অবস্থা, আলাউদ্দিন মোহাম্মদের কাছেও আমি আসবো এই প্রশ্ন নিয়ে যে একটি দল চাচ্ছে 3 উপদেষ্টার পদত্যাগ, আরেকটি দল চাচ্ছে 3 উপদেষ্টার পদত্যাগ। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে দলগুলোর মধ্যে বিভাজন যেই পর্যায়ে, এখন এই এক হয়ে যায় ফর্মুলা কাজ করবে কিনা? মিস্টার সানি আব্দুল হক। জি, আমি প্রথমে এই শোয়ের মাধ্যমে মাহফুজ আলমকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি তার উপলব্ধিটা দুঃখ প্রকাশের মাধ্যমে প্রকাশ করেছেন। এটা আসলে প্রশংসার দাবি রাখে, কারণ আমাদের যে পলিটিক্যাল যে সংস্কৃতি আছে, যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে আসলে সরি বলা বা এখানে আপনার পরবর্তীতে আপনার যে রিমোর্স শো করা, এটা খুব কদাচিৎ দেখা যায়। তো এটাকে আসলে আমাদের সবার খুব সাদরে গ্রহণ করা উচিত। আমি ধন্যবাদ জানাই তাকে। আর এক হওয়া তো আসলে এই দেশটাকে বাঁচানোর জন্য, এই দেশটাকে যে একটা রিপাবলিক আকারে বিনির্মাণের জন্যই আমাদের এক হওয়া দরকার। দেখুন, আমাদেরকে ফিরে যেতে হবে এই জুলাই আগস্টের আকাঙ্ক্ষার খোঁজার জন্য। আমাদেরকে দেখতে হবে যে কেন আসলে এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছিল। দেখুন, একটা কথা প্রায়শই বলে থাকি যে জুলাই আগস্টের যে অভূতপূর্ব অভ্যুত্থান হয়েছে সেখানে আসলে একটা বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিপ্লব কিন্তু হয় না, বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিপ্লবের কার্যকর হবে তখনই যখন এই বিপ্লবের এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে আমরা ধারণ করতে পারবো, লালন করতে পারবো এবং সেটাকে প্রতিপালন করতে পারবো। এগুলো খুঁজে পাওয়া যাবে আপনার দেয়াল লেখনগুলো। দেখুন, ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আপনি খেয়াল করে দেখবেন যে দেয়াল লিখনে, মিছিলের স্লোগানে কিন্তু এই বিপ্লবের আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত হয়েছে। এখানে রাষ্ট্রের সংস্কার চাই। দেখুন, বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা হোলসেল রিফর্ম দরকার এবং অনেক বছর পরে, অনেক যুগ পরে আমরা একটা দারুণ একটা অপরচুনিটি পেয়েছি এই রাষ্ট্রটাকে একটা সেকেন্ড রিপাবলিক আকারে হাজির করার জন্য। ফার্স্ট রিপাবলিক আসলে ফেল করেছে, এটা আসলে আমাদের মানে নেশন ওয়াইড আমাদের এটা একটা আইডেন্টিফাই করার, অ্যাকনলেজ করার বোধহয় একটা সময় এসে। কারণ যে আকাঙ্ক্ষা নিয়ে এই রাষ্ট্র গঠিত হয়েছিল 1971 সালে, এই আকাঙ্ক্ষা কোনো প্রথাগত রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল বা কাছাকাছি ছিল তারা কেউ এই আকাঙ্ক্ষাগুলো পূর্ণতা দিতে পারে না। এই জন্য আমাদের উপলব্ধি হওয়া উচিত যে সবাই মিলে একসাথে করে এই বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা সেকেন্ড রিপাবলিককে কার্যকর করার জন্য কিভাবে কাজ করা যায় সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। জি,
আলাউদ্দিন মাহমুদ, আপনারাও 3 জন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন, এতে করে বিএনপি এনসিপি মুখোমুখি অনেকেই বলছে, অনেক গণমাধ্যমে শিরোনাম হয়েছে যে আজকে বিএনপি এনসিপি ছায়াযুদ্ধে, যখন ইশরাক হোসেন এদিকে ইশরাক হোসেনের সমর্থকরা বা সাখাওয়াত হোসেন খানের ভাষায় জনগণ নগর ভবনের সামনে আন্দোলন করছে, তখন আবার এনসিপিকে আমরা দেখেছি নির্বাচন কমিশনের সামনে। সো এই ধরনের পরস্পর বিপরীতমুখী অবস্থানে এইটা যারা বলছে বিএনপি এনসিপি মুখোমুখি, সেই অবস্থানকে আসলে বা তাদের কথাকে আরো বেশি শক্তভাবে প্রমাণিত করে কিনা? মানে বিএনপি 3 জন উপদেষ্টা পদত্যাগ চাইছে বলে এখন আপনারাও 3 জন উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন, এরকম কিছু না? প্রথমত একটা বিষয় খুব পরিষ্কার যে গণঅভ্যুত্থানের মাধ্যমে উঠে আসে যে ছাত্রনেতা যারা তখনকার উপদেষ্টা পরিষদের স্থান নিয়েছেন, তাদের সাথে তো এনসিপির কিংবা আমাদের জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই। এখন বিএনপি বারবার দেখা যায় তাদেরকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তো আমরা তো স্বতন্ত্রভাবে তৈরি হয়েছে। আমাদের মধ্যে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়ে যখন দলে জয়েন করেছেন তখন সেটা সবাই স্বাগত জানিয়েছে, কিন্তু একই সাথে যারা উপদেষ্টা পদে আছেন সরকারকে সার্ভ করছেন, তারা তো দলকে সার্ভ করছেন না, তাদের সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না, তাদের কোনো মতামত আমরা পাচ্ছি না, আমরাও তাদের কোনো মতামত পাচ্ছি না। পাশাপাশি আমাদের যে কিছু দাবি ছিল, রাষ্ট্রপতির অপসারণ কিংবা জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, আমরা দেখেছি উপদেষ্টা পরিষদের ছাত্র নেতারা থাকার পরও আমাদের দাবির সপক্ষে আমরা সেখানে কিছুই করতে পারি নাই। আমরা যা করেছি রাস্তা আন্দোলন করেছি। এই প্রেক্ষাপটে বিএনপি বারবার দেখা যায় যে এই এনসিপির সাথে এই অভ্যুত্থানের নেতাদের সম্পর্ক নির্মাণের মাধ্যমে দুইটা ক্ষতি করছে। একটা হলো যে উপদেষ্টা পরিষদকে তারা প্রশ্নবিদ্ধ করছে, দ্বিতীয়ত হলো তারা এনসিপির যে স্বতন্ত্রভাবে বিকাশের যে সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে তারা নাকচ করতে চাচ্ছে। তারা বারবার আমরা যেটাই করছি মনে করছে যে না এনসিপি এখান থেকে সাপোর্ট পাচ্ছে। যদি তাদের কাছে মনে হয় যে এনসিপির কোনো নেতৃবৃন্দ অথবা এনসিপি অ্যাজ এ পার্টি তাদের কাছ থেকে সাপোর্ট নিচ্ছে, তারা তাদের প্রমাণ শো করুক কোন কোন জায়গায় সাপোর্ট নিচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় আমরা বলছি যে নির্বাচন কমিশন যখন গঠিত হয় তখন কিন্তু সবগুলো দলের কাছে আপনার সুপারিশ চাওয়া হয় সার্চ কমিটিতে নাম দেওয়ার জন্য। আমরা তখনকার জাতীয় নাগরিক কমিটি কিন্তু আমরা কোনো সার্চ কমিটিতে আমরা নাম দেই নাই, এবং আমরা তখনই বলেছি যে নির্বাচন কমিশন গঠন হবে, পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন হবে তখনই যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব পেশ করবে, এবং সংস্কারের মাধ্যমে আগের যেই কমিশন, বিশেষ করে এটা হয়েছে 2022 সালের নির্বাচন কমিশন নিয়োগ এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ এবং অন্যান্য কমিশনার নিয়োগ আইনের মাধ্যমে। আপনাদের কথা অনুযায়ী এখনো নির্বাচন কমিশন গঠন করার কথা না, তাই তো? না, আমাদের কথা অনুযায়ী এখন গঠন করার কথা না। ব্যাপারটা এটা না যে প্রথম কথা দেখেন রিপোর্ট দিবে, তারপর একটা বিষয় আমরা যে বারবার বলছি মৌলিক সংস্কার, প্রয়োজনীয় সংস্কার। প্রয়োজনীয় সংস্কার কি? যদি মনে করে যে এখন সবগুলো রাজনৈতিক দলের এখন প্রধান দাবি হলো নির্বাচন, তাহলে সবার আগে সবচেয়ে প্রয়োজনীয় সংস্কার তো নির্বাচন কমিশন সংস্কার। কারণ নির্বাচন কমিশন সংস্কার না করে ইভেন এই নির্বাচন কমিশন যেটা বলছে যে নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার কমিশন কি প্রস্তাব দেয় না দেয় এটা তাদের ভাবার বিষয় না, তারা তাদের নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে। তাহলে আপনার এই কমিশনারের জায়গায় আগে যিনি ছিলেন হাবিবুর রহমান, আমি খুব সম্ভবত নামটা মিস্টেক করছি, তার সাথে এই কমিশনের তফাৎটা কোথায়? অভ্যুত্থানের পরে কোন জায়গায় পরিবর্তন আসলো? আমরা বারবার বলছি যে লাস্ট যে 3টা নির্বাচন যারা করেছে সেই কমিশনারদেরকে নিয়ে আসুন, তাদেরকে আপনার শোকজ করেন, তাদেরকে বিচার আওতা নিয়ে আসুন। তারপর বলছে যে যদি না আনতে পারা যায় তাহলে এখন নতুন করে আইন করেন যাতে কোনো নির্বাচন কমিশনার নির্বাচন করে যাওয়ার পর রিটায়ারমেন্টও চলে যায়, তাকে আপনি আইনের আওতায় আনতে পারবেন। আমরা দেখছি যে নির্বাচন কমিশনার তো বটেই, বরং বড় রাজনৈতিক দলগুলো সেই জায়গায় একমত হচ্ছে না। তাহলে এই নির্বাচন কমিশন কি করবে ভবিষ্যতে আমাদের সংশয় থেকে যাচ্ছে, এবং আমরা চাই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে পুনর্গঠন দরকার, সব দলের সমন্বয়। আমি বরং রাজিকুজ্জামান রতনের মন্তব্যটা একটু শুনে আসি। বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে মন্তব্য দরকার। মব কি কোনো দলের জন্য বুমেরাং হয়ে গেল কিনা? কিছুদিন আগেও যারা মব ক্রিয়েট করে নানা দাবি দাওয়া আদায় করতো তারাই এখন মবের বিরুদ্ধে কথা বলছে, এমন মন্তব্য যখন শুনি সেসব মন্তব্য আপনি অ্যাড্রেস করতে চান কিনা সেটা যেমন জানতে চাই। সাথে আমার প্রশ্ন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা আসলে ঠিক আমরা সাংবাদিকরা কোনো সলিড তথ্য পাইনি, বিভিন্ন গণমাধ্যম সূত্রে এক গণমাধ্যম আরেক গণমাধ্যমকে আসলে সূত্র হিসেবে ব্যবহার করছে, এবং তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন যে এই বিষয়ে তার অবস্থান আগের মতোই, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে, দেশে একটা সরকার আছে, এত রাজনৈতিক দল আছে, তারপরেও কেন নির্বাচন নিয়ে সেনা প্রধানের মন্তব্য করতে হয়? এটা কি এই কারণে কিনা যে রাজনৈতিক পক্ষগুলোর ব্যর্থতা বা বিশৃঙ্খল আচরণের প্রেক্ষিতে সেনা প্রধানের আসলে নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে? ধন্যবাদ। প্রথম প্রশ্নটা এটা একদম ইতিহাসসম্মত, উত্তরটাও ইতিহাসেই আছে যে যখন মবকে কেউ ব্যবহার করে তখন মব অনিয়ন্ত্রিত হয়ে ওঠে।
আপনারা জানেন যে যে কোনো অভ্যুত্থান আইন মেনে হয় না, কিন্তু অভ্যুত্থানের পরেই প্রয়োজন হয় একটা আইনগত বিধিবিধান তৈরি করার। তা না হলে ললেসনেসটা সেটা প্রিভেইল করতে থাকে। কারণ আমরা তো জানি যে হোয়েন ইনজাস্টিস বিকামস ল, রেজিস্ট্যান্স বিকাম ডিউটি। এই কথা থেকে তো অভ্যুত্থানের নৈতিক ভিত্তিটা আসে। অন্যায়টাই যখন আইন হয়ে যায় তখন তো প্রতিরোধ করা ছাড়া মানুষের উপায় থাকে না। যদি অভ্যুত্থানটা না হতো, 3টা নির্বাচনের পরে আওয়ামী লীগ তো 4র্থ নির্বাচনে এইভাবেই করতো। ফলে অভ্যুত্থান ছাড়া তো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর আর কোনো বিকল্প ছিল না। কিন্তু অভ্যুত্থানের পরে যে সরকার এলো, সেও কি তাহলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদায় নেবে? সরকার পরিবর্তনের তো 3টা পথ থাকতে পারে। একটা হলো সুষ্ঠুভাবে সরকার পরিবর্তন হলে নির্বাচন লাগবে, অথবা সরকারের প্রতি মানুষ বিক্ষুব্ধ হয়ে অভ্যুত্থান করবে, অথবা একটা সেনা অভ্যুত্থান হবে। আমরা সেনা অভ্যুত্থানকে কি সমর্থন করব? আর একটা অভ্যুত্থান করা কি প্রয়োজন হবে, নাকি একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে? ফলে সেনাবাহিনীর প্রধানের কথা যেটা, সেই কথাটাও কিন্তু খেয়াল করতে হবে। শুরুতেই তিনি বলেছিলেন যে 18 মাস পরে নির্বাচন হবে, এরকম তিনি কিন্তু তার কথাতে আছেন। আমাদের যেটা দেখার বিষয়, এই অভ্যুত্থান পরবর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে যেভাবে মাইনাস করার চেষ্টা করেছিলেন, সে কারণেই তিনি কিন্তু সেনাবাহিনীকে অনেক বেশি প্রাসঙ্গিক করে তুলেছিলেন। এবং অতিমাত্রায় সেনাবাহিনীর নির্ভরশীলতা কিংবা অতিমাত্রায় কখনো কখনো প্রশাসন নির্ভরশীলতা, তাকেও কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যে কারণে দেখুন যে এই যে আপনারা বললেন না নির্বাচনের প্রশ্নটা, যখন বৈষম্যের শিকার হয়েছি এই কথা বলে আমলারা তাদের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিল, তখন এটাও তো এরকম আসে, তাহলে আগের নির্বাচনে বৈষম্যের শিকার হয়েছি, ফলে আমাকেও নির্বাচিত বলে ডিক্লেয়ার করতে হবে। মানে এক যাত্রায় তো পৃথক ফল হয় না, কিন্তু এক যাত্রায় পৃথক ফল হতে দেখলাম নেতা এবং অভিনেতার ক্ষেত্রে। তো যদি অভিনয় করার কারণে একজনের গ্রেপ্তার হচ্ছেন, আর একজন আবার প্রশংসিত হচ্ছেন। আবার আমরা যদি দেখি নির্বাচনের ক্ষেত্রে চট্টগ্রামে তাকে মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা বলা হলো, কিন্তু ঢাকায় বলা হলো না। এই যে কখনো কখনো মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করা হয়, এটা কি পরিকল্পিত? মানে এরকম কনফিউশন কি তৈরি করার ইচ্ছা থেকে করা হয়েছিল, নাকি অক্ষমতা থেকে করা হয়েছিল? যদি অক্ষমতা থেকে করা হয় তাকেও ফেস করতে হবে, আর ইচ্ছা থেকে যদি করা হয় তাহলে তার দায়িত্ব নিতে হবে। এবং আমরা মনে করি যে মব যেমন বুমেরাং হয়ে আসছে, আমরা দেখেছি হাইকোর্টের বিচারপতি সরানোর ক্ষেত্রে মব হয়েছে। এমনকি সর্বশেষ আমরা শিক্ষকরা দাবি জানালে সেখানে গরম পানি ছুঁড়ে মারা, আবার যদি পছন্দের কেউ দাবি জানায় সেখানে ঠান্ডা পানি দিয়ে তাকে ঠান্ডা করা। ফলে এগুলোও তো দেখেছে মানুষ। এখান থেকে কিন্তু পরিস্থিতি এরকম হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়টা হয়েছে, মাহফুজ আলমের নাম দিয়ে গরুকে জবাই করা হয়েছে। এর চেয়ে বড় বিকৃতি কি আর হতে পারে? ফলে এরা তো অভ্যুত্থানের অনেক বিতর্ক তাদের সঙ্গে আমাদের থাকতে পারে, কিন্তু অভ্যুত্থানের মধ্য দিয়ে এই মানে আমাদের যুবকরাই তো সামনে এসেছিল। আজকে কি বিরোধ হলেই তার সঙ্গে এরকম আচরণ করা যায়? তাহলে এগুলো কিন্তু খেয়াল করতে হবে যে অভ্যুত্থান যেমন একটা নৈতিক জাগরণ তৈরি করে দিয়েছিল, কিন্তু 8-9 মাসের যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করা হয়েছে, মানুষের সেই নৈতিক শক্তিটা কিন্তু আগের সেই উচ্চতম জায়গায় আর নাই বলে আপনি মনে করছেন? রাজনীতির আলোচনা চলছে, একটু পরেই ফিরছি। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। পরে স্থায়ী কমিটির যে মিটিং হয়েছে সেখানে খন্দকার মোশাররফ হোসেনও অনেকটা একই রকম কথা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যাপারে মন্তব্য করলেই কি একজন উপদেষ্টাকে পদ ছাড়তে হবে? মানে আপনাদের দলের নেতাদের সমালোচনা করলেই কি অপরাধ হিসেবে গণ্য হবে? এর আগে আমরা দেখেছি যে বিএনপির এক নেতার সমালোচনা করায় কাউকে ভাসিয়ে দেওয়ার, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার হুমকিও তো পাওয়া গেছে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সহনশীলতা রাজনীতি পছন্দ করে। আমরা এই জুলাই বিপ্লবের পরে যে সরকারটি গঠিত হয়েছে, এই সরকারটির নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার পরিপূর্ণভাবে নিরপেক্ষ থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সেটা আমাদের শুধু প্রত্যাশা না, বাংলাদেশের সকল জনগণেরই প্রত্যাশা। কিন্তু আমাদের এই যে খলিলুর রহমান সাহেব যে বক্তব্যটা দিছে, সেই বক্তব্যটা আসলে
বাংলাদেশের মানুষকেই কিন্তু আহত করছে এবং আমাদের নেতাকর্মীদেরকেও আহত করছে। কারণ এই গত 16 বছর আমি আমাদের একটু বক্তব্যটা পড়ে শুনে এবং আরেকটা প্রশ্ন করি। কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এমন বক্তব্যের পর যেটা হয়েছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের এক বৈঠকের পর তাকে অপসারণের দাবি জানানো হয়েছে এবং সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কিনা পুনর্বিবেচনা করবে বিএনপি, এমন কিছু কথাও বলা হয় ওই বৈঠকের পর। মানে এমন মন্তব্য করলে আসলে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়বে, বিষয়টা এতই সেন্সিটিভ? তাহলে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে জনাব তারেক রহমান আমাদের দলের এখন মূলত উনি নেতৃত্বে আছেন। তো এই তারেক রহমানকে বিরুদ্ধে বক্তব্য দেওয়া এবং সেটা একটা পলিটিক্যাল ব্যক্তি, যে ওই ভাই যদি বক্তব্য দিত বা এই ভাই বক্তব্য দিত সেটা কিন্তু রাজনৈতিক বক্তব্য হইতো, কিন্তু খলিলুর রহমানের সাহেবের বক্তব্যটা কিন্তু রাজনৈতিক বক্তব্য না। খলিলুর রহমান এই সরকারের একটা পার্ট, সে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সেটাই। এখন খলিলুর রহমান আমেরিকাতে ছিল বা আমেরিকার নাগরিক, কিন্তু তারেক রহমান কিন্তু লন্ডনের নাগরিক না। তারেক রহমান সাহেব বলেছেন তিনি আমেরিকার নাগরিক নন, তিনি ওনার আছে কি বলে এই বিএনপির কাছে তথ্য প্রমাণ আছে, তিনি তো বলেছেন তথ্য প্রমাণ দেখাতে। তথ্য প্রমাণ আছে দেখেই বলছে, তথ্য প্রমাণ ছাড়া কোনো বক্তব্য দেওয়া হয় নাই। তথ্য প্রমাণ আছে, যদি উনি বেশি যদি চায় সেটা ভবিষ্যতে হয়তো দেখা যাবে, সেটা উত্থাপন হয়তো হবে এক সময় হবে। কিন্তু তারেক রহমানের যে বিষয়টা, সে বাংলাদেশ সাইডে কিন্তু যেতে চায় নাই, কিন্তু তাকে কোন প্রেক্ষিতে তাকে বিদেশে যেতে হয়েছে এবং থাকতে হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে এবং পৃথিবীর সবাই জানে। তো এখানে তারেক রহমানের সাথে তার তুলনা করার এখানে উচিত হয় নাই। তো আমরা কারোর প্রতি আমরা অন্যায় আচরণ করতে চাই না, কিন্তু এখানে আমরা সবসময় চাই যে এই সরকারটা একটা স্থিতিশীল সরকার হোক এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে এই দেশের মানুষ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা তারা পরিপূর্ণভাবে পালন করুক। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে তারা ক্ষমতা গ্রহণ করছে প্রায় 9.5 মাস হয়েছে। 9.5 মাস হয়েছে, এই 9.5 মাসের মধ্যে জনগণ বা দেশের মানুষ যেই প্রত্যাশাটা করেছিল সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা অগ্রসর হইতে পারে নাই। এই অগ্রসর হইতে পারে নাই, এটার কারণ হিসেবে জনগণ কিন্তু মনে করে যে তাদের মধ্যে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার একটা প্রবণতা, তাদের মধ্যে একটা মন মানসিকতা, এটা সন্দেহ করে জনগণ। এবং সেই সন্দেহর কারণটা কিন্তু সুস্পষ্ট, সন্দেহের কারণটা সুস্পষ্ট। আপনি দেখেন 9.5 মাসের মধ্যে আমরা কিন্তু কোনো সময় বিএনপি বলে নাই যে সংস্কার চায় না। বিএনপি সবসময় বলছে যে প্রয়োজনীয় সংস্কার করুক এবং প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিক। এখন দেখেন এটা মে মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি কোনো সংস্কারের কোনো কিছু পেয়েছি? আমরা কিন্তু পাই নাই, জনগণও সেটা দেখতে পায় নাই। এবং সংস্কারটা যে সহসা হবে এই ধরনের কোনো কিছু কিন্তু এখনও জনগণের কাছে স্পষ্ট না। তো আমরা তো একটা অনন্তকাল ব্যাপী একটা সরকার, এইভাবে অনির্বাচিত সরকার থাকতে পারে না। একটা বিষয় হলো এই সরকারের মূল শক্তি হলো এই আজকা বিএনপি বলেন, এনসিপি বলেন বা অন্যান্য যে বাসদ বলেন, যারা এই ইটা করছে, এই আন্দোলনটা কইরা এই তাদেরকে বসাইছে। তো তাদেরকে সবাইকে কিন্তু আস্থায় রাখতে হবে, কিন্তু তারা কি সেই আস্থায় রাখতেছে? আমরা জনগণ কিন্তু সেটা মনে করতেছে যে কাউকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রিভিলেজ দেওয়া হচ্ছে এবং কাউকে আবার একটু দূরে সরে দেওয়ার জন্য বিভিন্ন কথাবার্তা বলছে। একটা বিষয় আমরা জনগণ দেখেছে যে এই সরকারের কোনো উপদেষ্টা সে কিন্তু বলেছে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করুক। তো সেটা আজকে অন্যরা বলতে পারে, কিন্তু সরকারের প্রতি এক ধরনের অবিশ্বাস, অনাস্থা বা কিছু অবিশ্বাস আমরা করতে চাই না। আমরা চাই যারা আমরা আন্দোলন করে এই সরকারকে প্রতিষ্ঠা করছে, যেই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করছে সেই লক্ষ্যটা আমাদের অর্জিত হোক এবং আমাদের মধ্যে আমরা মনে করি সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে আমরা অব্যাহত রাখতে চাই, আমরা রাখতে চাই, কিন্তু সহযোগিতাটা তারা অব্যাহত আমাদের রাখতে দিবে কিনা সেটা তাদের আচরণেই সেটা প্রকাশিত হবে। জি, রাজিকুজ্জামান রতন, যেমনটা বলছিলাম যে গণমাধ্যমের সূত্র থেকে জেনেছি যে
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করিডোর ও বন্দর প্রসঙ্গে বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে, যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসে রাজনৈতিক ঐক্যমত্য মাধ্যমে সেটা হতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়েও তিনি বলেছেন যে এক্ষেত্রে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে, রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মতামতের ভালো দিক, খারাপ দিক অথবা নিরপেক্ষ দিক কি দেখেন? প্রথমত তার এই মতামতটা দিতে হবে কেন? এই মতামত তিনি যেটা বলছেন সেই কথা অনুযায়ী তো রাজনৈতিক দলগুলোরই এই মতামত দেওয়ার কথা এবং রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। যখন মানবিক করিডোরের কথা মুখ ফসকে হোক আর যেভাবে হোক বেরিয়ে এসছে, আমরা কিন্তু তখনই বলেছি মানবিক করিডোরের আড়ালে কি সামরিক করিডোর হবে? সেটা কি আমাদের দেশের জন্য ভালো হবে? অথবা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি যথার্থ? এটা তো একটা নির্বাচিত সরকারের কাজ, যার পেছনে জনগণের ম্যান্ডেট আছে। তখন কিন্তু অনেকে বলার চেষ্টা করেছিল এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসছে তার ম্যান্ডেটই সবচেয়ে বেশি, এই ধরনের কথা বলেছে। এখন আবার বলছে এটা মুখ ফসকে বলে হয়েছে। তার মানে যদি যুক্তিটাকে স্টাবলিশ করতে না পারে তখন কিন্তু আগের কথা ভুলে যেতে দ্বিধা করছে না। ঠিক একই অবস্থা যখন চট্টগ্রাম বন্দর আওয়ামী লীগের সময় 198 বছরের জন্য স্টিভেটার সার্ভিসেস অফ আমেরিকার কাছে লিজ দেওয়ার কথা হয়েছিল। আমরা ঢাকা থেকে পায়ে হেঁটে হেঁটে চট্টগ্রাম পর্যন্ত আমরা পদযাত্রা লং মার্চ করেছিলাম, বন্দর বাঁচাও। একমাত্র বন্দর আমাদের, সেই বন্দর যদি বিদেশিদের হাতে থাকে তাহলে আমাদের দেশের অর্থনীতিটা তো তারা গলা টিপে ফেলবে। তখন তুলনা দেওয়া হয়েছিল, কিংবা এবারও যখন বলা হলো তুলনা হচ্ছে ভিয়েতনামের সঙ্গে। ভিয়েতনামের 236টা বন্দর আছে, তার মধ্যে 3টা বন্দর আছে যেটা পৃথিবীর সেরা 50টা বন্দরের মধ্যে অন্যতম। ভারতে 230টার মতো বন্দর আছে, তার মধ্যে 12টা বন্দর দিয়ে ভারতের মোট আমদানি রপ্তানির 85% নিয়ন্ত্রিত হয় এবং সেই 12টাই হচ্ছে স্টেট ওন্ড। আমরা যদি পাকিস্তানের যদি বলি, পাকিস্তানের 3টা বন্দর গুরুত্বপূর্ণ বন্দর এবং 3টা বন্দরই কিন্তু পাকিস্তান সরকার দ্বারা নিয়ন্ত্রিত। শ্রীলঙ্কায় 8টা বন্দর এবং তার মধ্যে একটা বন্দর নিয়ে একটু নয়ছয় করার কারণে সরকারের পতন হয়ে গেল। সেই ক্ষেত্রে আমাদের একমাত্র বন্দর চট্টগ্রাম বন্দর, আমাদের আমদানি রপ্তানির প্রায় 85% একটা বন্দর দিয়ে হয়। সেই বন্দরে আমরা যদি কোনো কাউকে বলি যে তারা ভালো করে চালাতে পারেন সেই কারণে বন্দর দেব, তাহলে তো অনেকে বলবে ভালো করে দেশ চালাতে পারলে কি অন্য কারোর কাছে দেশও তুলে দেবো নাকি? আমরা এই কথাগুলো যখন আমরা বলেছি তখন কথাগুলো গুরুত্ব পায়নি। কিন্তু দেখুন দুঃখজনক এই জায়গায় রাজনৈতিক দলগুলো যখন বলে, বামপন্থীরা বললে তখন বলে বামপন্থীরা দেশটাকে বনসাই করে রাখতে চায়, এটা হলো এক। কিন্তু যখন সেনাবাহিনীর প্রধান বলে তখন আবার একটু নড়ে চড়ে বসেন। এই কারণেই হয় কি, রাজনীতিকে গুরুত্বহীন করতে গিয়েই সেনাবাহিনীর গুরুত্বটা বেড়ে যাচ্ছে। কিন্তু রাজিকুজ্জামান রতন করিডোর নিয়ে নিরাপত্তা উপদেষ্টা যে ব্রিফিং করলেন, তারপর সকল প্রশ্নের উত্তর কি রাজনৈতিক দলগুলো খুঁজে পায়নি? না বলেছে কি সেটার মধ্যে দেখুন, কথার মধ্যেও কত কত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়। মানে সত্য কথা বলতে গেলে কিন্তু আড়াল লাগে না, কিন্তু যখন আমি কোনো কিছু গোপন করতে চাই তখন অনেক কিছু আড়াল। আমরা মানবিক করিডোরের কথা বলি নাই, আমরা সামরিক করিডোরের কথা বলি নাই, কিন্তু কোনো একটা জিনিসপত্র তো পাঠাতে হবে, তো কিভাবে পাঠাবো? আমরা কোনো রাস্তা চাই না, কিন্তু কোনো না কোনোভাবে তো জিনিস পাঠাতে হবে। এই কথাগুলোর মধ্যে এত পেঁচানোর দরকার আছে? আবার বলছে কি, একজন বলেছে যে মুখ ফসকে করিডোরের কথা, আর একজন বলছে করিডোর দেয়া হয়, মানে দেওয়ার কথা হয় নাই এবং ভবিষ্যতে কোনোদিন হবেও না। মানে উনি আবার আর এক এক্সট্রিমে চলে গেলেন। তার মানে এগুলো হয় কি, মানুষ তখন মনে করে কি ব্যাপার, অতি সতর্ক, অতি কথন, কখনো কখনো অতিরঞ্জন, সব কিছুর মধ্যে কিন্তু সত্যের মিশ্রণটা কম থাকে, সন্দেহ তৈরি হয় বলে হয়তো বা আপনি মনে করছেন। ব্যারিস্টার সানি আব্দুল হক, সাংবাদিক জুলকারনাইন শাহ 3টি থিওরি নিয়ে একটি ইন্টেলিজেন্স রিপোর্ট প্রকাশ করেছেন, যা বলছে এক্সপার্টস ফ্রম অ্যান ইন্টেলিজেন্স রিপোর্ট প্রিপেয়ার্ড বাই আ ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি নট সাউথ এশিয়ান। Theory 1, creating chaos to delay elections and organize a covert revolution. Theory 2, being used as a tool to delay the election. Theory 3, weakening BNP and strengthening some party, উনি সেটা ব্লার করে দিয়েছেন, নামটা ঢেকে দিয়েছেন, influence in parliament. The যে ব্লার করা পার্টি aim to delay the election with the increase of anti-BNP propaganda. They want significantly reducing BNP's potential seat counted by at least 150. A weaker BNP-led government would struggle to govern effectively. এই ধরনের 3টি থিওরির কথা তিনি বলেছেন। কিছু টের পেয়েছেন আপনারা এরকম কিছু? জি, আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাদ দিয়ে এটা বললেন। আমি আপনার এই প্রশ্নেরকে অ্যাড্রেস করার আগে আপনি যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আমি একটু
আমার যে সহ আলোচক আছেন তার বিষয়ে একটু বলতে চাই। দেখুন, ডক্টর খলিলুর রহমানের যে নাগরিকত্ব প্রশ্ন এসছে, উনি কিন্তু দ্ব্যর্থহীনভাবে মানে হি কুডন্ট বি ক্লিয়ার, প্রেসাইজ এবং আনএম্বিগুয়াস টার্মে উনি ওনার পজিশনটা কিন্তু ক্লিয়ার করেছেন। এবং উনি এটাও বলেছেন যে দেখুন, এরপরও যদি কারো কোনো এরকম সন্দেহ থাকে আপনি আদালতে যেতে পারেন। উনি বলেছেন, বারংবার বলেছেন যে তার কোনো বাংলাদেশ একমাত্র পাসপোর্ট আছে, অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। এখন তারেক রহমানের বিষয়টা এসছে, আমি বুঝতে পারছি যারা বিএনপি করে, তারেক রহমানের নেতৃত্বে আছে, তাদের হয়তো সেন্সিটিভিটি এ বিষয়ে অনেক হাই, উইথ ডিউ রেসপেক্ট টু দ্যার ইমোশনস। দেখুন, আমি তো শুনেছি কথাটা, আপনিও নিশ্চয়ই শুনেছেন। আমি তো এখানে তারেক রহমানকে উনি কটাক্ষ করেছেন, ব্যাটাক করেছেন, এমনটা আমার কাছে মনে হয়নি। জাস্ট উনি একটা এক্সাম্পল দিয়েছেন যে আমি আমেরিকা থাকাটাই যদি আমার এটা দোষের কারণ হয়ে যায়, তাহলে তো তারেক রহমানের ঘাড়েও উনিও তো বিদেশে থাকছেন। তো এটা অ্যাটাক করেছেন, এটা নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার কোনো কথা বলেছেন বলে আমি মনে করি নাই। আরেকটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে অর্বাচীন এবং অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা, অপরিশীলিত ভাষায়, এটা একটা সংস্কৃতি আকারে, এটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এখান থেকে আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতির রূপান্তরের কথা বলছি, এই জায়গা থেকে আমাদের বিরত থাকা উচিত। এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন নিজেরাই অভ্যন্তরীণভাবে এর ব্যবস্থা নেয়। দেখুন, কিছুদিন আগেও কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতা কিন্তু বলেছেন যে আপনি নিশ্চয়ই জানেন, আমি হয়তো পুরোটা কোট আনকোট বলবো না, যে ভাসিয়ে দেওয়া হবে। এটা কোন ধরনের কথাবার্তা? আমি তো পার্সোনালি খুঁজে পাইনি যে বিএনপি এরকম একটা অপরিশীলিত একটা শিশুসুলভ কথাবার্তাকে বিএনপি কি নিজে থেকে কোনো উদ্যোগ নিয়েছে তার বিরুদ্ধে, বা কি উদ্যোগ নিয়েছে, এটাও তো আমি আসলে খুঁজে পাইনি। তো এই ধরনের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আরেকটা হচ্ছে যে আমাদের বিরোধিতা করার সাপেক্ষে আমার রাজনৈতিক বয়ান দ্বারা করার প্রবণতা এখানে স্টপ করাতে হবে। দেখুন, রাজনৈতিক দলগুলো কি করা উচিত, যে আপনি হোয়াট ইউ ক্যান অফার টু দ্য নেশন, আপনি জাতিকে কি দেবার আছে, আপনি সমস্যা সমাধান কি করতে পারেন, আপনি অধিকার আদায়ের জন্য আপনার প্রপোজিশনটা কি, এটা জাতির সামনে আপনি তুলে ধরে আপনার রাজনৈতিক বয়ানটাকে আপনি দাঁড়া করাবেন। কিছু বলতে চান না জি ব্যারিস্টার সানি? ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কিছু বলতে চান না? ষড়যন্ত্র, ওটা আমি আসি, আই উইল কাম ব্যাক টু, এটা একটু শেষ করে নেই। সেটা হচ্ছে যে আমাদের যে অধিকার নিয়ে সমস্যা সমাধানের পথ না খুঁজে আমাদের রাজনৈতিক বয়ানের মূল হাতিয়ার হয়ে দাঁড়ায় যে আমার রাজনীতি দাঁড়িয়ে যায় আরেকটা রাজনৈতিক দলের বিরোধিতা করার সাপেক্ষে। এই সংস্কৃতি থেকে যত দ্রুত রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসবে, ততই দেশ এবং জাতি এবং আমাদের রাষ্ট্রটাকে একটা ফাংশনাল রাষ্ট্র হিসেবে নির্মাণের জন্য সহায়ক হবে। আর আপনি যেটা স্পেসিফিকলি কোশ্চেন করেছেন জুলকারনাইন শাহের বিষয়ে, দেখুন, ইলেকশন ডিলে করার বিষয়টা, প্রফেসর ইউনূস লেড যে গভর্নমেন্ট, তিনি নিজে সহ তিনি কনসিস্টেন্টলি যে একটা টেন্টেটিভ ডেট দিয়েছেন, এটা কিন্তু শুরু থেকে এ পর্যন্ত তিনি বারংবার রিপিটেডলি বলেছেন। আমি আপনাকে আরও সুনির্দিষ্টভাবে উদাহরণ দিতে চাই। তিনি যখন, আপনার নিশ্চয়ই মনে আছে, তিনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন তিনি যান আমেরিকায় সেপ্টেম্বর মাসে গেল বছরে, তখন তিনি ওখানে নিউ ইয়র্ক টাইমসকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে নির্বাচন কখন হতে পারে। তিনি যখন 16 ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখনও বলেছেন, কিছুদিন আগেও বলেছেন। দেখুন, উনি বলেছেন যদি স্মলার স্কেলে হয় তাহলে নির্বাচন হবে ডিসেম্বরে, যদি লার্জার স্কেলে হয় তাহলে হবে এটা জুনে। তবে এটা সবগুলো রাজনৈতিক দল এবং অংশীজনের ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়, এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। দেখুন, আমাদের সমস্যাটা হলো 7 মাসের, তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন। আমরা এই 7 মাসের সময়টাকে সব রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার একমত হতে পারছি না। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, আমাদের কনসাস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল। আমরা এখনো 1/11-এর ইতিহাস ভুলে যাইনি, এখনো তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণে রয়েছে। সেনাবাহিনী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক পাহারাদার। দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে 24-এর অভ্যুত্থান ঘটেছে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না। রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি 1/11-এর পথকেও প্রশস্ত করছে কিনা তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। এর আগে সেনাবাহিনী ইস্যুতে এক পোস্ট করে দলের অভ্যন্তরে নিন্দা মন্দের শিকার হয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। এটি কি তার আগের মতো ব্যক্তিগত অবস্থান নাকি দলেরই অবস্থান?
এর আগে একটি পোস্ট করে যে দলের অভ্যন্তরে নিন্দার শিকার হয়েছেন, এই বিষয়টাকে আমার মনে হয় যে এটা পুনর্বার ভাবতে হবে। কারণ ওই যে মিটিং হয়েছিল এটাও দলীয় কোনো মিটিং ছিল না, এবং এই পোস্ট করা হয়েছে, পোস্টের পরও আসলে দলের কোনো তেমন আলাদা বিবৃতি অবস্থান ছিল না, এটা তার একান্তই ব্যক্তিগত ছিল। এবং আমি মনে করি শুধুমাত্র এনসিপি নেতা হিসেবে না, হাসনাত এবং সার্জিসকে যখন কোথাও আলাদাভাবে ডাকা হয়, যেহেতু তারা পার্টির শীর্ষ নেতাও নন, তখন এটা অভ্যুত্থানের ফেস হিসেবে তাদেরকে ডাকা হয়। কারণ আপনি জানেন যে এখানে বিভিন্নভাবে যখন বিএনপি কিংবা অন্যান্য দল রিকনসিলিয়েশন ব্যাপারগুলো আসে, তখন তারা মনে করে যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের অংশগ্রহণ এবং তাদের সম্মতির প্রেক্ষিতে আগামী দিনের রাজনীতি তৈরি হওয়া উচিত। এই পোস্টটাকে এই অবস্থান কি তার নিজের অবস্থান না দলের অবস্থান, তিনি আজকে যেটা বলেছেন? যে আমি আবারও বলছি যে এটা ব্যক্তিগত, যখন কোনো রাজনৈতিক নেতা তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে, এটা অবশ্যই তার ব্যক্তিগত অবস্থান। কারণ একটি দল, তার দলের প্যাড আছে এবং দলের একটা পলিটিক্যাল কাউন্সিল কিংবা সাধারণ সভার মিটিংয়ের মাধ্যমে যখন সিদ্ধান্ত জানায়, তার বিবৃতি দিয়ে সিদ্ধান্ত জানাবে। জি, রাজিকুজ্জামান রতন, এনবিআর বিভক্তির অধ্যাদেশ থেকে সরে আসার সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের, কিছুক্ষণ আগেই জেনে আসলাম। রাতের গভীরে গ্যাজেট দিয়ে এনবিআরকে দুভাগই করা হলো কেন? এখন আবার সেই বিভক্তির অধ্যাদেশ থেকে সরেই বা আসলো কেন? এই সরকারের অনেকগুলো কর্মকাণ্ড ঠিক একই ধরনের, মানে একটা সিদ্ধান্ত নিচ্ছে, জনগণের বিক্ষোভের মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসছে। তাতে কি মনে হয় সিদ্ধান্তটা খুব ভেবেচিন্তে নেওয়া হয়নি? অথবা সিদ্ধান্ত কি কোনো উদ্দেশ্য থেকে করা হয়েছিল? অথবা এটা একটু বাজিয়ে দেখা, দেখি না, কেউ যদি কিছু না মনে করে তাহলে এটা চালিয়ে দেব। এগুলো কোনোটাই কিন্তু একটা শক্তিশালী সরকারের লক্ষণ নয়। যে সরকারের উপর মানুষ আস্থা স্থাপন করতে চেয়েছিল এবং তারা বলেছে তার কোনো দলের নয়, তারা জনগণের হয়ে কাজ করবেন, তারা এমন সিদ্ধান্তগুলো কেন নিচ্ছেন? এবং আমরা এর আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, এক সময় পিডিবি একটা ছিল, এখন পিডিবি ভেঙে অনেক প্রতিষ্ঠান হয়েছে। তাতে কি প্রশাসনিক কর্মকর্তাদের ব্যয় বেড়েছে, ওভারহেড কস্টিং বেড়েছে। এইরকম করে আমরা দেখেছি যখনই কোনো প্রতিষ্ঠান 2টা 3টা 4টা খণ্ডে বিভক্ত হয়, তখন সেবা কমে, ব্যয় বাড়ে। এবারও ঠিক একই ঘটনা ঘটছিল। এবং এই আন্দোলনের আগে কিন্তু তাদেরকে কর্মচ্যুত করার হুমকি দেওয়া হয়েছিল। এখন যখন তারা সিদ্ধান্ত থেকে সরে এলেন, তাহলে কি প্রমাণিত হলো যে এনবিআরের যে কর্মচারীরা তারাই স্বার্থটা, দেশের স্বার্থ বা প্রতিষ্ঠানের স্বার্থ ভালো বুঝেছিলেন। জি, আলাউদ্দিন মোহাম্মদ, বাংলাদেশের মানুষের মৌলিক স্বাধীনতা হুমকির মুখে রয়েছে বলে এর কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারা এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্প্রতি গৃহীত আইন প্রণয়ন বিষয়ক উদ্যোগগুলো মৌলিক স্বাধীনতাকে খর্ব করার ঝুঁকি তৈরি করেছে, ফৌজদারি বিচার ব্যবস্থাকে সংস্কারের প্রতিশ্রুতি এবং গুরুতর অনিয়মের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতির পরিবর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সমর্থকদের অধিকারকে দমিয়ে রাখছে। আওয়ামী লীগ আমলে এসব সংস্থার প্রতিবেদনকে প্রত্যাখ্যান করা হতো এবং এসবকে বলা হতো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আবার সরকার বিরোধীরা এসব প্রতিবেদনকে খুব গুরুত্ব দিত তখন। এখন আসলে কি হলো? এখন তো সরকারে আওয়ামী লীগ নেই, বিএনপিও নেই, আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ। এই রিপোর্টকে এনসিপি কিভাবে দেখছে? আমি মনে করি বাংলাদেশে সত্যিকার অর্থেই নিম্ন আদালত এবং যেভাবে বিচার ব্যবস্থা এখন চলছে সেখানে অনেক ফ্ল আছে, এটা সত্য। এবং আমরা যেটা দেখেছি আগের ধারাবাহিকতায় গণহারে মামলা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, যেই ব্যক্তি আসলে যে মামলায় যাওয়ার কথা না তার নামও অ্যাড করা হচ্ছে। তো সেই প্রেক্ষিতে সত্যিকার অর্থেই মনে করি যে এখানে কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবশ্যই ঘটছে। এবং প্রাতিষ্ঠানিকভাবে আমার মনে হয় সরকারের উচিত হলো যে যত দ্রুত সম্ভব এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে যাতে যথাযথ বিচার প্রক্রিয়া এখানে ত্বরান্বিত করা যায় সেই ব্যবস্থা এখানে চালু করা। এখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু একই সাথে বুঝতে হবে যে কার্যক্রম নিষিদ্ধ করা মানে এই না যে আওয়ামী লীগের সাপোর্টার কারোর মানবাধিকার এখানে থাকবে না। এখানে তাদেরকে রাষ্ট্রের নাগরিক হিসেবে যথাযথ মানবাধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে তাদের যারা দাগী অপরাধী আসামি তাদেরকেও বিচারিক ব্যবস্থার মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জি, রাজনীতির আলোচনা চলবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে।